সেনাবাহিনী কি উঠে যাচ্ছে? এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। সেনাবাহিনী উঠে যাচ্ছে, হ্যাঁ, তবে পুরোটা নয়, আংশিক। এবং কোন মুহূর্তে, যে মুহূর্তে আবারও সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে আবারও মাঠে থাকার একটা অনুমোদন দেওয়ার সময় এসছে। এই মাসের মাঝামাঝি সময়, আজকে ৫ তারিখ আমরা কথা বলছি, ১০-১২ তারিখের মধ্যে একটা ম্যাজিস্ট্রেসি পাওয়ার জারি করতে হবে। সেটি জারি হবে কিনা সে ব্যাপারে সন্দেহ আছে। সেনাবাহিনী মাঠে কিঞ্চিত থাকবে, সেটা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে থাকবে কিনা এখনো নিশ্চিত নয়। তবে গতকালকে সচিবালয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে, সেখানে সিদ্ধান্ত হয়েছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্বে থাকা সেনাবাহিনীর অর্ধেক সদস্যকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। গতকাল মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। আপনারা জানেন যে গত প্রায় 14 মাস 7 ধাপে 2 মাস করে বাড়িয়ে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনী মাঠে আছে। মাঠে থেকে কি লাভ? দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম বিতর্কিত, স্মরণকালের ভয়াবহ আইন শৃঙ্খলা পরিস্থিতি। কোনো লাভ হচ্ছে না। কোনো লাভ হচ্ছে না তখন সেনাবাহিনী ইতিমধ্যে দেশে বিদেশে চরম বিতর্কিত হয়ে পড়েছে। এমনকি বিতর্কের জায়গাটা এমন জায়গায় পৌঁছেছে যে আন্তর্জাতিক ভাবে যে সেনাবাহিনীর উপস্থিতি, জাতিসংঘ শান্তিরক্ষী মিশন, সেই শান্তিরক্ষী মিশন থেকে পর্যন্ত ফেরত আসছে। ইতিমধ্যে এই 25% সেনাবাহিনীর সদস্যদেরকে ফেরত পাঠানো হচ্ছে নানা কারণে। সেখানে আরো কারণ আছে, যেমন জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের ফান্ড কমে যাচ্ছে, ফান্ড ক্রাইসিসের কারণে পৃথিবীর অন্যান্য প্রান্তের সেনাবাহিনীর সদস্যদেরকে হয়তো 10%, 5% কমিয়ে দেওয়া হচ্ছে। বাংলাদেশের কমিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যেই 25% এবং ভবিষ্যতে আরো কমবে। সেনাবাহিনীর ভাবমূর্তি যদি দেশেই উজ্জ্বল না থাকে, তাহলে সেই সেনাবাহিনী বিদেশে কিভাবে ভাবমূর্তি উজ্জ্বল হবে? আরেকটি জিনিস, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানও চরম বিতর্কিত ভূমিকায় অবতীর্ণ হয়েছেন ইতিমধ্যেই। তিনি তার পূর্ণ মেয়াদ পূরণ করে যাবেন কিনা, যেতে পারবেন কিনা, সেই প্রশ্ন কিন্তু চারপাশ দিয়ে ঘুরপাক খাচ্ছে। গতকালকের সভায় বলা হয়, বিশ্রাম ও নির্বাচনকালীন প্রশিক্ষণের জন্য অর্ধেক সদস্যকে আপাতত সরিয়ে নেওয়া হবে। বুধবার মানে আজকে থেকেই তা কার্যকর হবে। তাদের বিশ্রাম ও প্রশিক্ষণের পর আবার মাঠে পাঠিয়ে বাকিদের সরিয়ে নেওয়া হবে। সভায় উপস্থিত এক শীর্ষ কর্মকর্তা জানান, সদস্যদের বিশ্রাম ও নির্বাচনকালীন প্রশিক্ষণের জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন সেনাবাহিনী তাদের মতো করে সিদ্ধান্ত নেবে, প্রশাসনের মতো করে না, বেসামরিক প্রশাসনের নিয়ন্ত্রণে থেকে না, তাদের মতো করে সিদ্ধান্ত নেবে। যাই হোক, সেনাবাহিনী উঠে যাচ্ছে, সোজা কথা। এই মুহূর্তে সেনাবাহিনীর সদস্য 30,000 করে মাঠে ছিল। রোস্টার ডিউটি 31,000 উঠতো, 31,000 নামতো, এটি 10-12 হাজারে নেমে আসবে। কখন সেনাবাহিনী মাঠ থেকে উঠছে? সেনাবাহিনী কেন মাঠে নেমেছিল নিশ্চয়ই আপনারা জানেন, যে পুলিশ নিষ্ক্রিয়। পুলিশ কি এখনো সক্রিয় হয়েছে? আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি। আইন শৃঙ্খলা পরিস্থিতির কি উন্নতি হয়েছে? পুলিশও সক্রিয় হয়নি, আইন শৃঙ্খলা পরিস্থিতিরও উন্নতি হয়নি। কিন্তু এই অবস্থায়, এই জায়গা থেকে, মাঝপথ থেকে সেনাবাহিনী উঠে যাচ্ছে। এই সেনাবাহিনী যে উঠে যাচ্ছে, এই উঠে যাবার পরে দেশে কি অবস্থা হবে এটাও একটু দেখা দরকার। এটা মাথায় রাখবেন যে বাংলাদেশের নাগরিকরা আজকে থেকে যতটুকু সতর্ক আছেন, সচেতন আছেন, আরো চরম সতর্কতা অবলম্বন করতে হবে আপনাকে। আপনার যান মাল নিরাপত্তার স্বার্থে, আপনার ভ্রমণ থেকে শুরু করে, রাত্রি জার্নি থেকে শুরু করে নানান ক্ষেত্রে আপনাকে চরম সতর্কতা অবলম্বন করতে হবে। সামনে কিছুদিন তো চরম একটা সহিংসতাপূর্ণ পরিবেশের মধ্যে দেশ ঢুকে যাচ্ছে, আমরা সেটা দেখতে পাচ্ছি। কারণ সেনাবাহিনী এই মুহূর্তে একটা ভরসার জায়গা ছিল। মানুষ যদিও কিছু হচ্ছে না, কিন্তু তারপরেও একটা ভরসার জায়গা ছিল যে একটু দূরে সেনা ছাউনি আছে, ডাকলে হয়তো পাওয়া যাবে। কিন্তু এখন কিন্তু সেটি আপনি পাবেন না। 10-12 হাজার সেনা থাকবে, তাও ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে থাকবে কিনা গত 14 মাস যাবত যেভাবে আছে, সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ সংশয় আছে। এটি 10-12 তারিখের দিকে বোঝা যাবে যে আবারও ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে 2 মাসের জন্য এটি জারি হলো কিনা। এমন সময় সেনাবাহিনী উঠিয়ে নেওয়া হচ্ছে যখন নির্বাচন কিন্তু ঘনিয়ে এসছে। তাহলে কি নির্বাচনটা হবে ভাই? আপনি কি মনে করেন? এই মুহূর্তে তো আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো টাইট রাখা দরকার, কিন্তু সেটি হচ্ছে না।
সামনে বহুত খেলা আছে, খেলা অলরেডি প্রস্তুত, নানা রকম আলাপ আলোচনা শোনা যাচ্ছে। সেনাবাহিনী উঠে যাওয়ার পরে দেশের পরিস্থিতিটা তৈরি হবে, এই তৈরি হবার পরে একটা বিশেষ একটা কিছু হবে, ইউনূস সরকারের বিদায় হবে, একটা সরকার আসবে, সেই সরকার আসে, প্রতিটা ভিডিওতে বলছি, সেই সরকার এসে একটা সময় নেবে সবকিছু কন্ট্রোল করার জন্য, তারপরে নির্বাচন। ফেব্রুয়ারিতে নির্বাচন নয়, 1 বছর, কমপক্ষে 1 বছর সময় লাগবে। এখনকার মূল কথা হচ্ছে সেনাবাহিনী উঠে যাচ্ছে, এটা হচ্ছে বড় কথা, এবং এটা সুখের কথা না, এটা দুঃখের কথা। বাংলাদেশের বহু জানমালের ক্ষতি হবে আগামী কিছুদিন, সেটা দেখতে পাচ্ছি। কিন্তু দেখতে পেয়েও দেশি বিদেশি নানান চাপে সেনাবাহিনী উঠে যাচ্ছে। এবং এই যে 3 বাহিনী প্রধান যে কদিন আগে মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করলেন, এই দেখা করবার অন্যতম একটি বার্তাও ছিল যে সশস্ত্র বাহিনী মাঠে এভাবে থাকতে পারে না, দীর্ঘদিন বছরের অধিক হয়ে গেছে, কাজেই সেনাবাহিনী এখন উঠে যাবে এবং পর্যায়ক্রমে পুরোটাই উঠে যেতে পারে। চূড়ান্ত একটা মৎসান্ময়, একটা অরাজকতাপূর্ণ বাংলাদেশের দিকে আমরা যাচ্ছি, কিন্তু রেডি থাকতে হবে, সবার প্রস্তুত থাকতে হবে। এবং এই অরাজকতার পরেই আর একটা ব্যাপক ম্যাসাকারের পরেই বাংলাদেশ শান্ত হবে, এবং সেই শান্ত বাংলাদেশে একটা নির্বাচন হবে, এবং নির্বাচন হয়ে বাংলাদেশের জনগণ যাকে চায় একটা যৌক্তিক পক্ষকে নির্বাচিত করে ক্ষমতার মসনদে পাঠাবে। সেনাবাহিনীর ভেতরে ব্যাপক আতঙ্ক দেখা দিয়েছে যে গোপালগঞ্জ, পার্বত্য চট্টগ্রাম সহ যে যে জায়গায় ইউনূস সরকারের কথায় গুলি চালিয়েছে, সেগুলোরও এখন তাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে। এবং নির্বাচনের আগে যখন বিএনপি মনোনয়ন ঘোষণা করে দিয়েছে, দলগুলোর ভেতরের অন্তর্কন্দল চূড়ান্ত পর্যায়ে যাবে, বিভিন্ন দলের মধ্যে দ্বন্দ্ব সংঘাত চূড়ান্ত পর্যায়ে যাবে, তখন সেনাবাহিনী এই দায়িত্ব নিয়ে মাঠে থেকে নিজেদের ঝুঁকি আরো বাড়াতে চায় না, কারণ নির্বাহী বিভাগের সাথে ওই অতিরিক্ত মাখামাখি তাদেরকে কোনো ক্ষমতা দিচ্ছে না। মানে এটা কোনো 1-11 সরকারের মতো যে সেনাবাহিনী ক্ষমতার কেন্দ্রে, সেটা সেনাবাহিনীর ভেতরে কেউ বোধ করছেন না। বাংলাদেশে মাঠে দায়িত্বরত অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সেনা সদস্যদের 50%কে হঠাৎ করে ব্যারাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত, এমন সিদ্ধান্ত আবারও প্রমাণ করেছে যে সেনাবাহিনীর ভেতরে অস্থিরতা এবং সেনাবাহিনীর সঙ্গে নির্বাহী বিভাগের অর্থাৎ অন্তর্বর্তী সরকারের দ্বন্দ্ব দূরত্ব তুঙ্গে উঠেছে। সেনাবাহিনীর সঙ্গে এই দূরত্ব একেবারেই চরম পর্যায়ে পৌঁছেছে আসলে সাম্প্রতিক সময়ে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে সেনা হেফাজতে নিয়ে নির্যাতন, বন্দী করে রাখা অর্থাৎ আয়নাঘর কাণ্ড, এবং বিজিবিতে কর্মরত সেনা সদস্যের বিরুদ্ধে জুলাই আগস্ট হত্যা মামলা দায়ের করার পর, এবং সেই সেনা কর্মকর্তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাতকড়া পরিয়ে হাজির করবার পর থেকেই। কারণ সেনাবাহিনীর ভেতরে এই নিয়ে যে একরকমের মানসিক অস্থিরতা বেড়েছে এবং তারা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন, সেনাবাহিনী সেটা কিন্তু লুকোছাপাও করেনি। সেনা হেফাজতে এই অভিযুক্ত সেনা কর্মকর্তাদের নেওয়া হয়েছে, এই কথাটি যেদিন জানানো হয়েছিল সংবাদ মাধ্যমকে, সেদিন সংবাদ মাধ্যমের সামনে এসে মেজর জেনারেল হাকিমুজ্জামান স্পষ্টতই বলেছিলেন যে নির্বাচনের বড় দায়িত্ব পালন করতে হবে সেনাবাহিনীকে, এবং সেনাবাহিনী গত আগস্ট থেকে ক্রমাগতভাবে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা চরম স্পর্শকাতর সময়ে দায়িত্ব নিয়ে দায়িত্ব পালন করে যাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষায়। এই অবস্থায় সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে এমন মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবং সেনাবাহিনীকে না জানিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করে দেওয়া, এই বিষয়টি সেনাবাহিনীকে মানসিকভাবে বিপর্যস্ত করেছে, তাদের মোরাল ক্ষতিগ্রস্ত করেছে। স্পষ্ট করে তিনি এই কথাটা বলেছিলেন। এবং নির্বাচনী দায়িত্ব পালনের আগে এমন একটা ঘটনা সেই মোরালকে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত করেছে। এই কথাটা তুলে ধরতে কিন্তু তখন কয়েকজন জেনারেল নিয়ে উপস্থিত হয়ে মেজর জেনারেল হাকিমুজ্জামান কোনো লুকাছাপা করেননি। সেনাবাহিনীর ভেতরের অস্থিরতা, অসন্তোষ, হতাশার একেবারে তুঙ্গে ওঠে ওই ঘটনা থেকে। 56 জন জেনারেল প্রত্যেকেই ওয়াকারুজ্জামানের প্রতি বিরক্ত হয়ে ওঠেন যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যে দাবি করেন এই অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক, এই সরকারটা তিনিই বসিয়েছেন এবং এই সরকার তার সরকার, সেনাবাহিনীর সরকার, সেনাবাহিনী দায়িত্ব নিয়ে এদেরকে বসিয়েছে বলেই সেনা সদস্যরা মাথার ঘাম পায়ে ফেলে ভুয়া ভুয়া স্লোগানে পালাতে বাধ্য হয়ে জনসাধারণের বিক্ষোভের মুখে, মানে মান সম্মান সব জলাঞ্জলি দিয়ে 15 মাসের বেশি সময় ধরে যে দায়িত্ব পালন করে যাচ্ছে, পুলিশের দায়িত্ব পালন করে যাচ্ছে সেনা সদস্যরা,
তাহলে তার কি অর্থ রইল, আর তাহলে তার কি প্রতিদান নির্বাহী বিভাগ থেকে, অন্তর্বর্তী সরকারের কাছ থেকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নিয়ে আসতে পারলেন? আমি আপনাদের বলে আসছিলাম এরপর থেকেই সেনাবাহিনীর ভেতরে এই বিশ্বাস একেবারে ছুটে গেছে যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে ডক্টর ইউনূসের বা তার সরকারের কোনো সক্রিয় বা কার্যকরী সম্পর্ক আছে। কাজেই সেনাবাহিনীর ভেতরে যে বিষয়টা নিয়ে ক্ষোভ ছিল বেশ কয়েক মাস ধরে, মানে সেনা শাসন না থাকলে এত দীর্ঘ সময় ধরে পুলিশি দায়িত্ব পালনে সেনাবাহিনী মাঠে, এই ঘটনা তো আগে কখনো ঘটেনি। কাজেই সেনাবাহিনীর ভেতরে, মানে ধরেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়া তো নিয়মিত স্ট্যাটাস দিয়ে লিখছিলেনই যে সেনাবাহিনীকে এতদিন ধরে মাঠে রাখলে সেনাবাহিনীর চৌকস যে দক্ষতা সেটা ক্ষতিগ্রস্ত হয়, সেনাবাহিনীর প্রশিক্ষণ ক্ষতিগ্রস্ত হয়। কাজেই সেনাবাহিনীকে দ্রুত ব্যারাকে ফিরিয়ে নেওয়া দরকার। আর সেনাবাহিনীর ভেতরে এখন প্রশ্ন উঠেছে যে সেনাবাহিনী এবং সেনা কর্মকর্তাদেরকে শুধু যে মাঠে পুলিশ হিসাবে ব্যবহার করা হচ্ছে তাই নয়, নির্বাহী বিভাগের সঙ্গে এই মাখামাখির ফলশ্রুতিতে সেনাবাহিনীর সম্মান গিয়ে ঠেকেছে ওই জায়গায় যে সেনা কর্মকর্তাদের এখন হাতকড়া পরিয়ে আদালতে হাজির করা যাচ্ছে। কাজেই সেনাবাহিনীর ভেতরে এই বিষয়টি অত্যন্ত জোরালো হয়ে ওঠে, এই দাবিটা যে সেনাবাহিনীকে এই পুলিশি দায়িত্ব থেকে মুক্তি দেওয়া হোক। নির্বাহী বিভাগের সঙ্গে এই বিরাট মাখামাখি তাদেরকে যে আবারও বিপদগ্রস্ত করছে, মানে এর পরে আবার রাজনৈতিক পট পরিবর্তনের পরে তাদেরকে যে আবারও মামলার শিকার হতে হবে, আরেক রকমের রদবদলের শিকার হতে হবে, সেটাও তাদেরকে ভীত করছে। কারণ জুলাই আগস্ট হত্যা মামলায় যেমন এই একটা মামলায় ঠেকবে না সেটা বোঝে সেনাবাহিনীর ভেতরে, তার পাশাপাশি সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আদিলুর রহমান খানের মানবাধিকার সংগঠন অধিকার তারা একটা পরিসংখ্যান হাজির করে বলেছে যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই 40 জন মারা গেছেন, বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর হাতে, এর মধ্যে 19 জন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। তো সেই পুলিশ তো গুলি চালাচ্ছে না 2024-এর 5ই আগস্টের পর থেকে, তাহলে সেনাবাহিনীর গুলিতে মারা গেছে। সেনাবাহিনীর ভেতরে ব্যাপক আতঙ্ক দেখা দিয়েছে যে গোপালগঞ্জ, পার্বত্য চট্টগ্রাম সহ যে যে জায়গায় ইউনূস সরকারের কথায় গুলি চালিয়েছে সেগুলোরও এখন তাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে। এবং নির্বাচনের আগে যখন বিএনপি মনোনয়ন ঘোষণা করে দিয়েছে, দলগুলোর ভেতরের অন্তর্কন্দল চূড়ান্ত পর্যায়ে যাবে, বিভিন্ন দলের মধ্যে দ্বন্দ্ব সংঘাত চূড়ান্ত পর্যায়ে যাবে, তখন সেনাবাহিনী এই দায়িত্ব নিয়ে মাঠে থেকে নিজেদের ঝুঁকি আরো বাড়াতে চায় না, কারণ নির্বাহী বিভাগের সাথে ওই অতিরিক্ত মাখামাখি তাদেরকে কোনো ক্ষমতা দিচ্ছে না। মানে এটা কোনো 1-11 সরকারের মতো যে সেনাবাহিনী ক্ষমতার কেন্দ্রে, সেটা সেনাবাহিনীর ভেতরে কেউ বোধ করছেন না। অন্যদিকে সেনাবাহিনীকে এই অন্তর্বর্তীকালীন সরকার কোনো সমর্থন সুরক্ষাও দিচ্ছেন না, এমনকি সম্মানটুকু দিচ্ছেন না। এটা পরিষ্কার হয়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের ওপর এই চাপ একেবারে শীর্ষ পর্যায় থেকে, মানে সেনাবাহিনীর ভেতরের অন্য জেনারেলদের তরফে এই সিদ্ধান্তই জানানো হয়েছে যে সেনাবাহিনী উঠিয়ে নেন আপনি মাঠ থেকে, তাহলে হয়তো সেনাবাহিনীর সম্মান ফিরবে অন্তত সাধারণের মনে। কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় সেনাবাহিনী আসলে কি ভূমিকা রাখছিল সেটুকু অন্তত বোঝা যাবে। 3 বাহিনী প্রধান মিলে যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে গিয়েছিলেন এবং তারা এই কথা বলতে যখন শনিবার গেলেন তখন নিজেরাই উদ্যোগী হয়ে গিয়েছিলেন। এবং আমি আপনাদের বলেছি যে ওয়াকারুজ্জামান সবসময় খুবই গুরুত্বপূর্ণ গুরুতর দিনে আরো দুই বাহিনী প্রধানকে কাঁধে নিয়ে যান, কারণ তিনি একা কোনো কিছু স্পষ্ট করে বলতে পারেন না, তিনি কোনো সিদ্ধান্তও নিতে পারেন না। মানে সেনাবাহিনীর ভেতরে যে সিদ্ধান্ত হয়ে গেছে সেনা সদস্যদের তুলে নিতে হবে, সেটা বলবেন বলেই কিন্তু যমুনায় গিয়ে উপস্থিত হলেন তিনি আরো 2 বাহিনী প্রধানকে নিয়ে। কিন্তু মে মাসে তিনি যখন বলেছিলেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে কিন্তু আমার সেনাবাহিনী আর মাঠে থাকতে রাজি না, এবং বলে সে কথাই এসে আবার দরবারেও জানিয়েছিলেন তরুণ সেনা কর্মকর্তাদের, যাতে পুরো সেনাবাহিনীর ভেতরে এই কথাটা চাউর হয় যে সেনাপ্রধান জানিয়ে দিয়ে এসেছেন ডিসেম্বরের পরে নতুন সরকারের কাছে দায়িত্ব দিয়ে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যেতে পারবে। কিন্তু ওয়াকারুজ্জামান তো সেই প্রতিশ্রুতি অনুযায়ী প্রতিশ্রুতি আদায় করে নিয়ে আসতে পারেন নাই তার সরকারের কাছ থেকে। মনে করে দেখেন, এই ওয়াকারুজ্জামান সেনা প্রধান, তিনি কিন্তু ইউনূস সরকারকে ক্ষমতায় বসিয়ে বিদেশি সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে বলেছিলেন তিনি চান 18 মাসের মধ্যে নির্বাচন, এবং ইউনূসকে তার সে কথাই বলা আছে। কিন্তু এই একটা
একটা কথাও তো তিনি আদায় করে আনতে পারেন নাই। কাজেই সেনাবাহিনীর ভেতরে এখন সরকারকে যেহেতু সেনাপ্রধান কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারছে না, কোনোভাবে কথা শোনাতে পারছে না, এমনকি তাদের পরিস্থিতিটা বুঝিয়ে সেটা মাথায় রেখে একটা সম্মানজনক অংশীদারিত্বের ভিত্তিতে কোনো সিদ্ধান্ত নেওয়াতে পারছে না। কাজেই সেনাবাহিনীর ভেতরে বরং এখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে শায়েস্তা করা, মানে ব্যারাকে ফিরিয়ে আনার বিষয়ে একেবারে দৃঢ় প্রতিজ্ঞ থাকাটাই সিদ্ধান্ত গৃহীত হলো।